মেয়েটা সোফায় শুয়ে আছে, মনে হয় ঘুমাচ্ছে। নতুন শাড়ি পরেছে, তাই পায়ের দিকে একটু উঠে আছে। পা দুটো সোফা থেকে বাইরে ঝুলে আছে, সাথে ঝুলে আছে তার রূপার নুপুর। মেয়েদের চেহারা উজ্জ্বল ফর্সা হলেও পা শ্যামবর্ণের হয়, এই মেয়েটাও তাই। তবে তার চেয়ে বেশি অযত্ন মনে হচ্ছে। আমি অনেকক্ষণ ধরে তাকিয়ে আছি, আমার নিজেরই অস্বস্তি লাগছে। লাস্ট জানুয়ারিতে আমার বয়স ৪৫ হয়েছে। এটা আমার দ্বিতীয় বিয়ে। প্রথম বিয়ে করেছিলাম ৩২ বছর বয়সে। ১০ বছর সংসার করার পর আর ১ বছর কোর্টে কেস ঘুরে সেই সংসারের ইতি টানার পর গত ২ বছর ধরে এই ফ্ল্যাটে একাই থাকছি। এমন না যে আমার কোনো বদঅভ্যাস আছে। একটা কোরিয়ান কোম্পানিতে চাকরি করি, স্যালারি ৮০,০০০ প্লাস মতো। না, আমি নেশা করি না, না কোনো মেয়ের সাথে আমার সম্পর্ক আছে। তাও সংসার আমার টেকেনি। আর বিয়ে করব না এমন কোনো পণ করিনি। তবে একটা গা ছাড়া ভাব এসে গিয়েছিল। কিন্তু সারা জীবন জয়েন্ট ফ্যামিলিতে বড় হওয়া, আমি যখনই অফিস থেকে দিন শেষে ঘরে ফিরেছি, কেমন যেন কান্না জমাট বাঁধত বুকে। মা বাবার ইচ্ছে আবার এই বিয়ে। মেয়েটাও একবার বিয়ে হয়েছে, ৭ বছর পর ডিভোর্স হয়েছে। কিন্তু বয়স এখনো ৩০। ২২ বছর বয়সে বিয়ে দিয়েছিল ওকে। মেয়েটার মধ্যে একটা সংসারী ভাব আছে, আমাদের মা চাচি মামিদের দেখলে যেমন লাগে। পুরো অনুষ্ঠানটা ঘরোয়াভাবেই হয়েছে, আমরা কেউ চাইনি বড় অনুষ্ঠান হোক। মেয়েটাও নাকি মানা করেছিল। তবে মেয়েটার বাবার আর্থিক অবস্থা যথেষ্ট ভালোই, অনেক কিছু দিতে চেয়েছিল, কিন্তু আমি মানা করাতে কেউ কিছু বলেনি। কারণ আমি মেয়েটাকে উদ্ধার করছি এমন ভাবটা কেন আনবে? দুজনেই তো ডিভোর্সি। ওর না তিলা। আমাকে অফিসে যেতে হবে। প্রতিদিনের মতো আমি নাস্তা বানালাম, ওর জন্য বানালাম। আমার আগের স্ত্রী প্রিয়ন্তী, ওর রাত জেগে মুভি দেখার অভ্যাস ছিল। সকালে উঠতে পারতো না, কখনো কখনো উঠলেও তীব্র মাথা ব্যথা হতো। ডাক্তার ছাড়া সে ব্যথা কমতো না। মা বাসায় আসলে এটা নিয়ে প্রায়ই ঝামেলা হতো। সমস্যা এটা না ও ঘুমোচ্ছে, মা কিছু করে খেলেও ওর মনে হতো মা ইচ্ছে করে ওকে অপমান করে। উঠিয়ে এমন কী বা করে? ঘুমালে কি হয় ১১টা অবধি? সেই তো খেয়ে আবার ঘুমাবে। ওর এইসব লজিকের কাছে আমাদের যুক্তি কখনো টেকেনি। তাই আমি নিজের নাস্তা নিজে বানানোটাই আমার অভ্যাস। আমি চায়ের পাতা দিতেই তিলা উঠে বসল। চোখ মুছে দ্রুত গিয়ে বলল, আমার চোখ লেগে গিয়েছিল, আর কিছু খুঁজে পাচ্ছিলাম না, তাই কিছু বানাতে পারি না। আমি ওর দিকে ফিরে তাকালাম। মনে হয় সে ভীষণ অপরাধী ছাত্রী, আর আমি লাঠি হাতে দাঁড়িয়ে আছি। আমি স্বাভাবিক গলায় বললাম, সমস্যা নেই, বসো। বাধ্য মেয়ের মতো চেয়ার টেনে বসে পড়ল। মেয়েটার চেহারাটা ধারালো ছুরির মতো তীক্ষ্ণ, চোখের পাতা ভরা পাপড়ি, বড় অদ্ভুত প্রশান্তি সেই চোখে, যেন কোনো রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে সেখানে। আমি ওর দিকে পাউরুটি টোস্ট আর ডিম অমলেট এগিয়ে দিলাম। ও এমন চোখে তাকালো যেন এমন জিনিস সে প্রথম দেখছে। আমি চা বানাচ্ছিলাম, চায়ে দুধ নাড়তে নাড়তে বললাম, চিনি খাও? সে বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল। আমি ওর দিকে চায়ের মগ এগিয়ে দিয়ে বসলাম। আমি খেতে শুরু করলাম। রান্নাঘরের সব দিকে দেখিয়ে বললাম, এইদিকে চায়ের জিনিসপত্র, ওইদিকে রান্নার। ফ্রিজে কিছু মাংস আর মাছ আছে, আর কিছু ফ্রোজেন নাস্তা আছে। কাঁচা বাজার নেই, আমার উঠতে দেরি হয়ে গিয়েছে, তাই বাজার করতে পারিনি। আমি দারোয়ানকে টাকা দিব, সে দিয়ে যাবে। আপাতত কিছু করে খেয়ে নিতে হবে। ডিপে রান্না করা মাংস আছে, ওভেনে দিয়ে খেতে পারবে। আমি বিকালে এসে বাকিটা করব। আর কিছু না পেলে আমাকে ফোন দিও, নাম্বার আছে না? মেয়েটা বড় বিস্ময় নিয়ে তাকাচ্ছে। আমার ওর এই দৃষ্টিটা ভীষণ ভালো লাগলো। সে খাচ্ছে না দেখে আমি বললাম, তোমার কি এটা পছন্দ হয়নি? অন্য কিছু বানিয়ে দেব? চাটা খাও। তিলা মাথা নাড়ল, তারপর টেনে নিয়ে মুখে পড়ল। তিলার চোখের কোণে পানি জমছে। ভয় পেয়ে গেলাম, কি এমন বলে দিলাম? কিন্তু জিজ্ঞেস করার সাহস পেলাম না। সংসারে এইটাই শিখেছি, সব জিজ্ঞেস করতে নেই, এমনি সব জানা হয়ে যাবে, যদি সেটা আমার জানার হয়। তিলা বলল, জীবনে প্রথমবার স্বামীর হাতে বানানো চা আর নাস্তা পেলাম, তাও প্রথম দিন শ্বশুরবাড়িতে। কথাটা বলতে গিয়ে ওর গলার স্বরটা কেঁপে কেঁপে উঠছে, যেমন বৃষ্টির পর কেঁপে ওঠে সবুজ কচি পাতাগুলো। আমি বুঝলাম না, 2 দিন আগে আমার জীবনে আসা একটা মেয়ের কথাই আমার বুকের ভেতর এমনভাবে মোচড় দিচ্ছিল কেন।
ওর চোখের কোণে পানি দেখে আমার নিঃশ্বাস কেন আটকে যাচ্ছে। ওর মুখে স্বামী শব্দটা শুনে বড় অদ্ভুত মায়া লাগছে কেন। সংসার জীবনে স্বামী শব্দটা শুনেছি ভীষণ অপমানজনক ঘটনা ঘটলে তখন, কিংবা ঝগড়াতে। কেমন স্বামী তুমি? আসছি বড় স্বামীর দায়িত্ব নিতে। তুমি স্বামী নামের কলঙ্ক। স্বামী শব্দটা কেউ সম্মান দিয়ে উচ্চারণ করে, এটা যেন প্রথমবার শুনলাম। কিন্তু গত 6 বছরে আমার মধ্যে কোনো অনুভূতি ছিল না। মনে হলো প্রথমবার। স্কুল কলেজে হওয়া অনুভূতির মতো, তবে এটা বেশি স্ট্রং। ইচ্ছেও ছিল ওর চোখের পানিটা মুছে নেই, কিন্তু এখনো পর্যন্ত ওর সাথে আমার এমন সম্পর্ক হয়নি যে ওর গায়ে অনায়াসে হাত দেওয়া যাবে। আর এতগুলো দিন একা থেকে কেমন যেন জড়তা নিজের মধ্যেও এসে গিয়েছিল। প্রিয়ন্তীর সাথে ডিভোর্সের 3 বছর আগে থেকেই আমাদের রুম আলাদা হয়ে গিয়েছিল। আমাকে দেখলে তার অস্বস্তি লাগে। আমার ভারী শরীর, নাক ডাকার শব্দ, সব তার অসহ্য লাগত। তাছাড়া কাছে যেতে চাইলেই ও আমার অপারগতা আমাকে বারবার মনে করাতো। আমি কুকুরে চলে আসতাম। সময় কোনো অনুভূতি যেন রইল না। আমি গলা ফাঁকিয়ে বললাম, আমার নাস্তা আমিই বানিয়ে নিই, অনেক বছর ধরে। তোমার পছন্দ না হলে অন্য কিছু করে দিতে পারি। না না, খুব ভালো লাগছে। চাটা মুখে দিতেই ওর মুখে একটা হাসি ফুটে উঠল। বাহ, কি ভালো চা বানান আপনি। আমি বুঝতে পারছি না ওর হাসিটা দেখে আমার নাকে এই বেলি ফুলের সুগন্ধটা কোত্থেকে আসছে, যেটা আমার বুকটা হালকা করে দিচ্ছে। এই অনুভূতিটা অদ্ভুত আর প্রথম। অফিসের ছুটি আরও কয়েকদিন ছিল। আমি ইচ্ছে করে বলেছি আসবো, কিন্তু এখন মনে হচ্ছে অফিসে গেলে মেয়েটা ভয় পাবে না তো। আমি কাপ আর প্লেট ধুয়ে র্যাকে রেখে দিতে দিতে বললাম, আমাকে অফিসে যেতে হবে, তোমার কোনো আপত্তি নেই তো? সে আরেক দফা অবাক হয়ে বলল, আপত্তি থাকবে কেন? তুমি কাল আসলে, আর আমি আজ কাজে চলে যাচ্ছি। আসলে বন্ধ ছিল, কিন্তু একজন না আসায় আমাকে যেতে হচ্ছে। তাড়াতাড়ি বের হয়ে আসা যাবে। মেয়েটা ওর কাপটা বেসিনে দিয়ে র্যাকে রাখতে রাখতে বলল, আপনি আমাকে কৈফিয়ত দিচ্ছেন কেন? আমি কিছু বললাম না। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। পুরো আলমারি জুড়ে আমার কাপড়। তিলার আনা সুটকেসটা দেখে নিজের কাপড়গুলো একপাশ করলাম। একটা ভালো লাগা কাজ করলো, যেন নিজের অজান্তে। আমার ভয়ও লাগছে। কাউকে নিয়ে বেশি আশা করা উচিত না। কারো কাছে কোনো এক্সপেকটেশন রাখা উচিত নয়। এই জীবন আমাকে তাই শিক্ষা দিয়েছে। অফিসে যাওয়ার পর আজ মনটা ভালো লাগছে খুব। বাসায় কেউ আছে, কিন্তু সে কি আমার অপেক্ষায় আছে? কয়েকদিনের মধ্যেই তিলা সব কিছু গুছিয়ে নিল। আমি খেয়াল করলাম মেয়েটা ভীষণ বুদ্ধিমতী আর সরল। রান্নার হাত দারুণ। সামান্য ডাল রান্নাও অমৃত। পুরো ঘর পরিপাটি আর চকচক করে রেখেছে। আমার কাপড় চোপড় আমিই ধুই, অনেক আগের অভ্যাস। কিন্তু সেসব গুছিয়ে রাখে। এমন না যে সে এসব আমাকে খুশি করতে করছে। সে যেন খুশি মনেই করতে থাকে। মানা করলে মনে করে কোথাও কোনো ভুল করেছে। ভয় পেয়ে যায়। বারবার সরি বলতে থাকে। ওর এই ভয় পাওয়াটা বোঝায় সে এমন এক জায়গায় এতদিন কাটিয়েছে যেখানে তাকে সবসময় দোষ ধরা হতো, হয়তো শাস্তিও পেতে হতো। আমি সামান্য কিছু হেল্প করলে সে মুগ্ধ চোখে তাকায়। ওর এই তাকানোটা আমার ভীষণ ভালো লাগতে শুরু করেছে। আমি তো এমনিতেই বাসায় এসে টুকটাক কাজ করতাম, এখন আরও আগ্রহ নিয়ে করি। ওকে জিজ্ঞেস করে করি। আমি দেখি ওর চোখটা কেমন যেন চকচক করে। দ্রুত অফিস থেকে চলে আসি। আমি গেট দিয়ে ঢুকে দেখি তিলা বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি আসার আগেই দরজা খুলে দাঁড়িয়ে থাকে হাসি মুখে। ওর সাথে টিভি দেখি, সিনেমা নিয়ে কথা বলি। মেয়েটার কথায় বোঝা যায় সে অনেক বই পড়েছে, মেধাবীও। গল্প জমাতে সময় লাগে না। প্রিয়ন্তীর সাথে গল্পের বইয়ের দূর দূরান্তের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এখনো আমাদের মধ্যে কোনো স্পর্শ যেন হয়নি। ও মাঝে মধ্যে হয়তো চায় আমি নিজেই যেন নিজেকে গুটিয়ে রাখি। এই স্নিগ্ধ অনুভূতিতেও হারাতে চাই না। আমি তো সংসারে শুধু এইটাই চেয়েছিলাম, দিন শেষে এসে ফিরব, কাউকে সারাদিনের কথা বলবো, কাজকর্ম আমি সেরে নিব। আমার কাজ তাকে করতে হবে না, কিন্তু এই সামান্য ইচ্ছেটুকু পূরণ হতো না। প্রিয়ন্তীকেও এসে জিজ্ঞেস করতাম, কি করলে সারাদিন? সে বলতো, বাড়িতে 10-12টা কাজের মেয়ে রেখেছে তো, পায়ের ওপর পা তুলে খেয়েছি। কিন্তু ঘরে তখন ছোটা বুয়া সব কাজ করে দিয়ে যেত, তেমন কিছু করতে হতো না। বুয়ার রান্না খাওয়ার যোগ্য হতো না, তাই সে কাজটা প্রিয়ন্তী করত। ওর মা এসে সে কাজের জন্য মেয়ে ঠিক করে দিল।
বাজার খরচ ছাড়াও 40-এর উপর হাত খরচ লাগতো। প্রশ্ন করলে আমি হয়ে যেতাম রেসিস্ট। মাঝে মধ্যে এইসব মনে পড়ে। কিন্তু তিলাকে আমি বারবার কাজ করতে মানা করি, কিন্তু সে খুব আগ্রহ নিয়ে করে, যেন সে খুব শখ করে রান্নাবাটি খেলনা নিয়ে বসেছে। আমি ওকে কখনো আগের কোনো কথা জিজ্ঞেস করিনি, এত সুন্দর দেখতে, এত লক্ষ্মীমন্ত মেয়ের কেন ডিভোর্স হলো। সেও কখনো জিজ্ঞেস করেনি এত কেয়ারিং করা একজনকে কেন কেউ এভাবে ছেড়ে গেল। একদিন রাতে খাওয়ার পর বসে টিভি দেখছিলাম, সে 2টা প্লেটে পুডিং নিয়ে এলো, এসে আমার পাশে বসলো। আজ একটু কাছেই বসলো। ওকে জিজ্ঞেস করলাম, তোমার অসুবিধা হচ্ছে না তো? তোমাকে সব একলা করতে হবে না, আমি আছি। আর কাজের মেয়ে রাখবো? আসলে আমি বুঝতে পারছি না তোমার জন্য কি করব। এখনো কোনো শপিং করে দেইনি, তোমার জন্য দামি কিছু আনা হয়নি। তুমি কি করলে খুশি হবে বুঝতে পারছি না। তুমি নিজ থেকেও কিছু বলছো না। তিলা মাথা নিচু করে চামচ দিয়ে পুডিংটা কাটতে কাটতে বলল, এই যে আমার জন্য কিছু করতে হবে সেটা চিন্তা করছেন, আমার পাশে বসে কথা বলছেন, সকালে 1 কাপ চা বানিয়ে দিচ্ছেন, যা করি না কেন কোনো বাধা দিচ্ছেন না, কোনো কিছু আনলে আমাকে আগে প্লেটে তুলে দিচ্ছেন, আমি যা ইচ্ছে ধরতে পারছি, করতে পারছি, বলতে পারছি। এ- এটাই তো পাওয়া, সুখ। একটা মেয়ের এর চেয়ে বেশি কিছু লাগে নাকি? আমি ফিক করে একটা হেসে দিলাম, যেন সে মজা করছে। আমার মজাই মনে হলো। প্রিয়ন্তী এর চেয়ে বেশি পেয়েছে। বিয়ের প্রথম মাস থেকে সে কখনো এইসবের সুখ পায়নি অভিযোগ ছাড়া। তিলা বলল, হাসলেন কেন? এইসব একটা পাওয়া হলো? এসব তো সবাই পায়। তিলা মাথা নেড়ে বলল, সব মেয়ে এসব পায় না। তারা নিজের একটা ঘর পায় না, একটা রুম পায় না, নিজের পছন্দ মতো একটা খাবার বানাতে পারে না, সম্মান পায় না, সবচেয়ে বড় কথা 2 মিনিট পাশে বসে একটা স্বামী পায় না। যারা এসব নিয়ে সুখী থাকতে চায় তারা এসব পায় না। আমি তো পাইনি। আমি পেয়েছি। সারাদিন কাজ করে অভিযোগ, কিছু না পারার অভিযোগ, কোথায় কোথায় মানসিক অত্যাচার, মাসের পর মাস বেগুনে মাতাল থাকা স্বামী, যে কোনোদিন আমার দায়িত্ব নেয়নি, আমার একবেলা খাবারের খোঁজ রাখেনি, অযথা বাজে ব্যবহার আর অসম্মান। আপনি আমাকে সম্মান দেন, পাশে বসেন, কথা শোনেন, আমার রান্না করা খাবারের প্রশংসা করেন, এইটা যে আমার কাছে পরম পাওয়া মনে হয়। আপনার মতো এত ভালো মানুষ আমার জীবনে আসবে ভাবতেও পারিনি। জানতামও না কোনো পুরুষ এমনও হয়। আমি অনেকক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইলাম। আজ আমার সত্যিই মনে হচ্ছিল, এই মেয়েটাকেই ভাগ্য করে পেলাম। এমন মেয়েও হয় নাকি? প্রথমবার ওকে স্পর্শ করলাম, ওর চোখের পানি মুছে দিলাম। মেয়েটার মা চোখে তাকালো। আমি কাছে টানতেই সে বুকে মাথা রেখে দিল। এ কি? আমি অজান্তেই বলে উঠলাম, এ কোন সুখ? বুকে জমানো সব পাথর যেন তীব্র বহমান ঝর্ণার মতো গলগলিয়ে ঝরে পড়ছে। বুকের ভেতর তীব্র দাবদাহ কিভাবে সত্য প্রবাহের মতো আমার মস্তিষ্ক নিশ্চুপ করে দিল আমি জানি না। এ কেমন অনুভূতি? কি বলে একে? আলতো করে ওর মাথায় হাত রাখতে সর্বশক্তি দিয়ে যেন চেপে ধরল আমাকে। আমার মনে হলো এই প্রথম কোনো নারী আমায় স্পর্শ করলো। নিজেকে সামলাতে পারলাম না। কি অদ্ভুত আমার মনে হয় এই রাত, এই স্পর্শ, এই সুখ জীবনে প্রথমবার এলো। আমার কোনো অপারগতা নেই। তীব্র উত্তাল ঢেউয়ের মাঝে যেন সপ্তম আকাশে মেঘের ডানায় ভাসছিলাম দুজন। আমার চোখ বেয়ে পানি পড়ছিল। তিলা গালে আলতো করে হাত রাখতেই হাউমাউ করে কেঁদে উঠলাম। তিলা আমায় ভীষণ ভালোবাসায় চেপে ধরল, যেন সব ধুয়ে মুছে এই এক নতুন জীবন, প্রথম জীবন। এর আগে কোনো বিষণ্ণ জীবনেই ছিলই না আমার। আমরা দুজন একে অপরের মধ্যে এমনভাবে ডুবতে শুরু করেছি, একে অপরকে আবিষ্কার করতে শুরু করেছি, যেন একটা গুপ্তধনের খোঁজ পেয়েছি। মুগ্ধ চোখে তাকিয়ে থাকা রূপালি রঙের একটা বিকেল, একে অপরকে আগলে রাখার অদ্ভুত মায়া, ওর উপস্থিতি, ওর স্পর্শ যেন আমাকে মাদকাসক্ত করে ফেলে। আমার মাথায় আর কিছুই থাকে না। তিলা, তিলা, তিলা। ওকে হাসতে দেখলে আমি অজান্তে হাসি। ওর মন খারাপে আমার বুকে এক ভীষণ মন খারাপ চেপে বসে, যেন কোনো কিশোর ষোড়শ প্রেমে মজেছি দুজন। তিলা মা হচ্ছে বিয়ের 4 মাস পরেই। যেখানে আমি 10 বছর সংসারে শুনে এসেছি দোষটা আমারই ছিল, কোনো কারণ ছাড়াই। আমি যেন ভুলতেই বসেছি আমার আগের কোনো সংসার ছিল। তিলাকে নিয়ে আমার ভীষণ চিন্তা এখন। তাই মা বাবাকে নিয়ে এলাম। মা প্রথমবার দেখলো তার ছেলে কারো হাতের বানানো নাস্তা খেয়ে হাসি মুখে দিন শুরু করছে। ঘরে কোনো ঝগড়া নেই, কোনো চিল্লাচিল্লি নেই।
কোনো খোঁটামারা কথা নেই। প্রথমবার যেন দেখলো তাদের দেখে হাসি মুখে কথা বলছে ছেলের বউ। আমি একমাত্র ছেলে হওয়া সত্ত্বেও মা বাবা আমার বাসায় এসে 4 দিনের বেশি থাকতে পারেনি। এইখানে শিফট হবে ভাবা তো দূরের কথা। তিলাকে দেখলাম ভীষণ খুশি। তাদের খুশি রাখার কি এক চেষ্টা! মায়ের সামান্য অ্যাপ্রিসিয়েশনের তার গালটা টকটকে লাল হয়ে উঠছে। বাবা বিকালে হাঁটতে গেলে হাতে করে ওর জন্য একটা আইসক্রিম এনেছে। আমি জানি না কি এমন পেল সে। সে গল্প করে আমাকে 10 বার শোনালো। সে জানালো এইসব অনুভূতি তার কাছে প্রথম। কোনো শ্বশুর শাশুড়ি কিভাবে সুন্দর করে কথা বলতে পারে, প্রশংসা করতে পারে, হাতে করে চকলেট আনতে পারে, তার জানা ছিল না। কিন্তু মা বাবা প্রিয়ন্তীকে মা ছাড়া কখনো কথা বলেনি। প্রিয়ন্তীর এসব আদিক্ষেতা ছাড়া কিছুই মনে হয়নি। তিনার বাবা মাও এলো একদিন। আমাকে সে ভীষণ ভয়ে ভয়ে বলতে এলো। আমি মহা উৎসাহ নিয়ে বাজার করতে যাব বলাতে সে অবাক চোখে তাকালো। আমাকে বলল, আপনার মা বাবাকে বলতে হবে, অনুমতি নিতে হবে। এবার আমি অবাক চোখে তাকালাম। কেন? মেয়ের শ্বশুরবাড়িতে মা বাবা আসতে কিসের পারমিশন? একটু দুষ্টুমি করে বললাম, আগে নিতে হতো নাকি? তিলা চোখে পানি টলমল করছিল। বলল, হ্যাঁ, কয়েকদিন ধরে বলে বলে পারমিশন নিতে হতো। যেদিন মা বাবা আসতো সেদিন আমি ভীষণ ভয়ে ভয়ে থাকতাম। অনেক ধরনের কথা শুনতে হতো মা বাবাকে। অল্প কিছু রান্না করতাম, তাও অনেক ঝামেলা হতো প্রতিবার। বাকিটা সে শেষ করতে। আমি তিলাকে বুকে টেনে নিলাম। তিলার জায়গায় যেন আমি ছিলাম। মা বাবা আসলে আমিও ভয়ে ভয়ে থাকতাম। এখন যদি কেউ জিজ্ঞেস করে, কেন ছিলাম একসাথে এতদিন এই বিশ্রী সম্পর্কে, দুজনেরই উত্তর হয়তো এইটা হবে, আমরা চেষ্টা করেছি। অনেকেই এখনো করছে সামান্য ভালো থাকার চেষ্টায়। তিলার মা বাবাকে আমার মা বাবা বেশ উৎসাহ নিয়ে আপ্যায়ন করলো। তিলা যেমন মাঝে মধ্যে অবাক চোখে তাকিয়ে থাকে, তিলার মা বাবাও আমার আপ্যায়নে মাঝে মধ্যে এইভাবে তাকাচ্ছে। আমার মনে হলো তিলা এমন সহজ সরল হওয়ার কারণ ওর মা, আর মেধাবী হওয়ার কারণ ওর বাবা। দুজনেই দারুণ মানুষ। আমার মা বাবার সাথে বেশ জমে উঠল। আমিও বসলাম আড্ডাতে। কি, তিলা দূরে দাঁড়িয়ে তাকিয়ে এক স্বর্গীয় আনন্দ নিচ্ছিল। হয়তো কিছু মেয়ে এই সামান্য আনন্দটা চায়, যেটা তিলা পায়নি। আর আমি প্রিয়ন্তীর মা বাবার সব অন্যায় আবদার পূরণ করেও পিঠের উপর হাত রাখা এই কোমল স্পর্শটা পাইনি। তিলার মা বাবা 2 দিন রয়ে গেল। তিলার বাবার হঠাৎ অতিরিক্ত প্রেশার বেড়ে গেল। উনি প্রেশারের ওষুধও খাননি। তিলা জানালো উনি আগে স্ট্রোক করেছিল। আমি ছুটাছুটি করে ডাক্তার দেখালাম, টেস্ট করালাম, হসপিটালে নিলাম। একদিন অবজারভেশনে রেখে ছেড়ে দিল। সব মিলিয়ে 10-15 হাজারের মতো বিল এলো। আমি দিয়ে এলাম। এমন না উনি দিতে পারবেন না, আমি জানি এটা আমার দায়িত্ব। কিন্তু উনি আমাকে জড়িয়ে ধরলেন এক অদ্ভুত উষ্ণতায়। আমার হাত ধরে কাঁপা স্বরে বললেন, আমি স্ট্রোক করে 2 মাস বিছানায় পড়েছিলাম। মেয়ের জামাই কোনোদিন আসেনি খবর নিতে। আমার মেয়েকেও আসতে দেয়নি ওরা। কিন্তু ওদের সামান্য অসুখেও আমি গিয়ে করে দিয়ে এসেছি সব। সারা জীবন শুধু করে গিয়েছি, মেয়ের জন্য, মেয়ের জামাইয়ের জন্য। এই প্রথম মেয়ের জামাইয়ের সেবা পেলাম। আমি ভাগ্য করে তোমায় পেলাম, তোমার মতো ছেলে পেলাম। তোমার হাতে মেয়েকে দিতে পারলাম। আমি এখন মরেও শান্তি পাব। আমি সেদিন অনেকক্ষণ বারান্দায় বসে রইলাম। এমন না আমার এই আমি নতুন হয়েছি, এটা তো আগেও ছিলাম। সবার জন্য সব করতে চাওয়া, সবাইকে নিয়ে একসাথে থাকতে চাওয়া, এসবই তো সুখ খুঁজে পেতে চাইতাম। কিন্তু কেউ কখনো তার জন্য এভাবে আমাকে অ্যাপ্রিসিয়েশন করেনি। প্রিয়ন্তীর বাবার হার্টের অপারেশনের জন্য আমি 15 লক্ষ টাকা দিয়েছি। কিন্তু ওরা আমাকে কোনোদিন বলেও নেই তাদের চিকিৎসা কেমন চলছে, কোথায় হচ্ছে, কোন ডাক্তার দেখাচ্ছে। জিজ্ঞেস করলে বলতো, তুমি জেনে কি করবা, কিছু করতে পারবা? কিন্তু আমার টাকায় ওরা সবাই মিলে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করত। ধন্যবাদ দেওয়া তো দূরের কথা, এক দুপুরে হোটেল বন্ধ থাকায় লাঞ্চ নিতে না পারায় ওরা আমাকে ছোট লোক ডেকেছিল। আমি শুনেছিলাম বাইরে দাঁড়িয়ে। প্রিয়ন্তী ছোট ভাইয়ের জন্য আইফোন কিনে দিতে না পারায় আমার ছোট লোকই মন নিয়ে কেমনে বেঁচে আছি সেটা শুনতে হয়েছিল। কিন্তু কিনে দেওয়ার পর কিছুই পাইনি, ধন্যবাদও না। এই দুনিয়ার নিয়মগুলো বড় অদ্ভুত। আমি শুধু চাইতাম ওরা একটু আনন্দটুকু প্রকাশ করুক। পাইনি, যেটা আজ তেলার বাবা করেছে। আর তেলার বাবারা চাইতো মেয়ের জামাই অন্তত খোঁজ খবর নেই, যেটা ওরা পায়নি। এই দুনিয়াটা যেন এক প্যারাডাইস হয়েতে চলে। কারো যা অতি সামান্য, অন্যের কাছে তা আকাশ সম পাওয়া। যারা সামান্যটুকু চায় তারাই বোধহয় প্রতিবারই ঠকে যায়। একটা সম্পর্ক ভেঙে যাওয়া মানেই সে ফেলিয়ার না,
শুধু অন্যজন তাকে কখনো জিতে নিতেই চায়নি। যেখানে শেষ হয় কালো রাত, সেখানেই অপেক্ষা নতুন শুরুর। তীরা 2 কাপ কফি হাতে আমার কাছে এসে বসলো। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। ও আমার কাঁধে মাথা রাখলো, গুনগুন করে গান গাইছে। বারান্দায় হাসনা হেনার মাতাল সুহাস। আমার মনে হলো আমার জীবনটা ভীষণ ছোট। তিলাকে এত ভালোবাসা দেওয়ার আছে, যার জন্য এই জন্ম ভীষণ ছোট পড়ে যাচ্ছে। আরো অনেকগুলো জন্ম সে আমার হোক, আর আমার মনে থাকুক ভালোবাসার এই স্নিগ্ধ অনুভূতি। আমার মনে হলো মাঝে মধ্যে জীবন আমাদের ভুল মানুষের সাথে দেখা করায়, যাতে আমরা সঠিক মানুষটাকে সঠিক যত্নটা করতে পারি। এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ প্রিয় বন্ধুরা। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর পরবর্তীতে আরো সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।